মানুষ সামাজিক জীব। আদিমকাল থেকেই আমরা দলের অংশ হতে চেয়েছি এবং অন্যদের কাছে গুরুত্বপূর্ণ হতে চেয়েছি। কারণ আদিম সমাজে দলছুট হওয়া মানেই ছিল মৃত্যু। সেই বিবর্তনীয় আকাঙ্ক্ষা আজ আমাদের অবচেতন মনে এমনভাবে গেঁথে গেছে যে কেউ আমাদের পাত্তা না দিলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু আধুনিক যুগে এই পাত্তা পাওয়ার নেশা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন কারো সাথে মিশি, আমরা ভাবি তারা আমাদের বর্তমান ব্যবহার দেখে আমাদের বিচার করছে, কিন্তু আসলে তা নয়। মানুষের মস্তিষ্ক খুব অদ্ভুতভাবে কাজ করে। একে আমরা কয়েকটি উপবিভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে কগনিটিভ স্কিমা বা মানসিক ছাঁচ। মানুষের মস্তিষ্ক অনেক অলস। সে প্রতি মুহূর্তে নতুন করে কাউকে চিনতে বা বুঝতে চায় না। সে শুরুতে তোমার সম্পর্কে যে ধারণা তৈরি করে, অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশন, সেটাকে সে একটি ছাঁচ বা স্কিমা হিসাবে ধরে নেয়। ধরো, তোমাকে কেউ তার মনের মধ্যে সহজেই পাওয়া যায় এমন একজন মানুষ হিসাবে, অর্থাৎ ইজি গোয়িং অর টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে সেট করে রেখেছে। এখন তুমি যদি তার জন্য নিজের জীবনও দিয়ে দাও, তার ব্রেন সেটাকে তোমার কর্তব্য হিসাবে দেখবে, ত্যাগ হিসাবে কিন্তু নয়। কারণ তার গল্পের থিমে তুমি হচ্ছ সেই চরিত্র যার কাজই হলো সেবা দেওয়া বা পাশে থাকা। 2 নম্বর হচ্ছে বায়াসড পারসেপশন। তারা তোমাকে নিয়ে আগে থেকেই একটা নিজস্ব গল্প বা ন্যারেটিভ সাজিয়ে রেখেছে। এই গল্পের বাইরে তুমি যাই করো না কেন, তারা সেটাকে তাদের নিজের মতো করেই ব্যাখ্যা করবে। যেমন, তুমি যদি তাদের প্রতি খুব যত্নশীল হও, তারা ভাববে তুমি নিডি বা তোমার কোনো স্বার্থ আছে। আবার যাদের তারা তাদের গল্পের হিরো বা প্রায়োরিটি মনে করে, তারা ভুল করলেও ব্রেন সেটাকে আড়াল করে রাখে। একে বলা হয় হলো এফেক্ট। অর্থাৎ তাদের চোখে তুমি যাই করো তা তাদের গল্পের থিমের বাইরে যাবে না। 3 নম্বর, ইনভেস্টমেন্ট মডেল। মনস্তত্ত্ব বলে মানুষ সেই সম্পর্কের বা সেই মানুষদের কদর বেশি করে যেখানে তার নিজের ইনভেস্টমেন্ট, অর্থাৎ সময়, পরিশ্রম বা আবেগ বেশি থাকে। তুমি যখন কারোর জন্য অতিরিক্ত কষ্ট পাও, তখন ইনভেস্টমেন্টটা শুধু তোমার পক্ষ থেকেই হয়। অপর পাশের মানুষটি যেহেতু কোনো ইনভেস্ট করছে না, তাই তার কাছে তোমার গুরুত্ব বা ভ্যালু শূন্যের কোঠায় নেমে এসেছে। তার ব্রেন সিগন্যাল দেয়, এই মানুষটি তো এমনিতেই আমার কাছে থাকছে, এর জন্য আর আলাদা করে কি গুরুত্ব দেব। 4 নম্বর, কেন তারা তোমাকে বদলাতে চায় না। মানুষ তার নিজের ইগো ধরে রাখতে পছন্দ করে। তারা যদি মেনে নেয় যে তুমি অনেক মূল্যবান, তবে তাদের স্বীকার করতে হবে যে এতদিন তারা তোমাকে অবহেলা করে ভুল করেছে। এই ভুল স্বীকার করাটা তাদের ইগোর জন্য যন্ত্রণাদায়ক। তাই তারা তাদের পুরনো গল্পেই অটল থাকে, যেখানে তুমি একজন গুরুত্বহীন মানুষ ছিলে। ভাবো, একটা সিনেমা চলছে। সেই সিনেমার পরিচালক হলো সামনের মানুষটি। সে তোমাকে দিয়েছে একটি সাইড রোল বা পার্শ্ব চরিত্র। এখন তুমি যদি সেই সিনেমার মেইন হিরো হতে চাও, পরিচালক তোমাকে জায়গা দেবে না, কারণ স্ক্রিপ্ট অলরেডি লেখা হয়ে গেছে। তুমি যত বেশি হিরো হওয়ার চেষ্টা করবে, ডিরেক্টর বা পরিচালক তোমার ওপর তত বেশি বিরক্ত হবে, কারণ তুমি তার স্ক্রিপ্ট নষ্ট করছো। যারা তোমাকে নিয়ে ভুল বা নিচু মানের গল্প লিখে বসে আছে, তাদের গল্পের হিরো হওয়ার চেষ্টা করা ছেড়ে দাও। বরং নিজের জীবনের গল্পের ডিরেক্টর নিজে হও, যেখানে তুমি নিজেই নিজের গল্পের হিরো। আর যারা তোমাকে পাত্তা দেয় না, তারা তোমার গল্পে বড়জোর একজন অচেনা পথচারী এই হিসাবে দেখতে হবে। আমরা যখন কাউকে খুব ভালোবাসি বা গুরুত্ব দিই, আমরা ভাবি আমাদের অতিরিক্ত চেষ্টা হয়তো তাদের মন গলাবে, কিন্তু বাস্তব ঠিক তার উল্টো। একে মনস্তাত্ত্বিক বা সামাজিক কয়েকটি স্তরে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে পুশ অ্যান্ড পুল থিওরি। সম্পর্কের একটি সাধারণ নিয়ম হলো, তুমি যত বেশি কাউকে পুশ করবে বা তার দিকে ঝুঁকবে, সে তত বেশি তোমাকে পুল বা নিজের থেকে দূরে সরাবে। কেন এমন হয়? মানুষের সহজাত প্রবৃত্তি হলো স্বাধীনতা খোঁজা। তুমি যখন বারবার তাকে মেসেজ করো, দেখা করতে চাও বা তার মনোযোগ পাওয়ার চেষ্টা করো, সে এটাকে ভালোবাসা হিসাবে দেখে না, বরং সে এটাকে তার ব্যক্তিগত স্পেসে আক্রমণ হিসাবে দেখে। যার ফলাফল তোমার অতিরিক্ত এই উপস্থিতি তার কাছে দম বন্ধ করা পরিস্থিতি হয়ে দাঁড়ায়, ফলে সে তোমাকে এড়িয়ে চলতে শুরু করে। 2 নম্বর হচ্ছে সেলফ অ্যাবান্ডনমেন্ট বা নিজের সাথে বিশ্বাসঘাতকতা। তুমি যখন কারো কাছে পাত্তা পাওয়ার জন্য বারবার যাচ্ছ, তখন তুমি আসলে নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছ। তুমি যখন জানো যে সামনের মানুষটি তোমাকে অবজ্ঞা করেছে, তবুও তুমি হাসি মুখে তার সামনে গিয়ে দাঁড়াচ্ছ, তখন তোমার বিবেক বা কনসাসনেস তোমাকে ধিক্কার দিচ্ছে। যার পরিণাম, তুমি মনে মনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছ। তোমার অবচেতন মন ধরে নেয় যে তোমার নিজের কোনো মূল্য নেই। এর ফলে দীর্ঘমেয়াদে তোমার মধ্যে ডিপ্রেশন বা হীনমন্যতা তৈরি হয়। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে লজ্জা পাও। 3 নম্বর, বিরক্তির কারণ হওয়া। তুমি ভাবছো তুমি যত্ন নিচ্ছ, কিন্তু অপর পাশের মানুষটির কাছে তুমি এখন কেবলই একটি বিরক্তিকর নোটিফিকেশন মাত্র। মানুষ সাধারণত সেই জিনিসটির কদর করে যা পাওয়ার জন্য তাকে কিছুটা পরিশ্রম করতে হয়। তুমি যখন তাকে কোনো পরিশ্রম ছাড়াই সবটুকু দিয়ে দিচ্ছ, তখন সে তোমার গুরুত্ব ভুলে যায়। যেমন, আমাদের প্রিয় কোনো গান যদি সারাদিন লুপে বাজতে থাকে,
একসময় সেই প্রিয় গানটিও আমাদের কাছে যন্ত্রণাদায়ক মনে হয়। তুমি ঠিক সেই প্রিয় গানটির মতো হয়ে যাচ্ছ, যা অতিরিক্ত বাজার কারণে এখন কেবলই শোরগোল বা গোলমাল মনে হচ্ছে। 4 নম্বর, লস অফ সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক অবস্থানের পতন। একটি গ্রুপ বা সম্পর্কে তোমার অবস্থান নির্ধারিত হয় তোমার ডিগনিটি বা গাম্ভীর্যের ওপর। তুমি যখন বারবার নিজেকে কারো কাছে ঠেলে দাও, তখন সেই মানুষটির তার বন্ধুদের কাছে তোমাকে নিয়ে মজা করার সুযোগ পায়। সে হয়তো তার পরিচিত মহলে বলে বেড়ায়, আরে ও তো পাগল, আমি পাত্তা না দিলেও ও আমার পেছনে ঘুরে। এর ফলে তুমি শুধু সেই নির্দিষ্ট মানুষটির কাছেই ছোট হও না, বরং তোমার পুরো সামাজিক সার্কেলে তোমার সম্মান ধুলোয় মিশে যায়। কল্পনা করো, তুমি একটি বন্ধ দরজায় বারবার ধাক্কা দিচ্ছ। তুমি ভাবছো জোরে ধাক্কা দিলে হয়তো দরজাটা খুলবে এবং তোমাকে ভেতরে স্বাগত জানানো হবে, কিন্তু সত্যিটা হলো দরজাটি ভেতর থেকে লক করা। তুমি যতই জোরে ধাক্কা দেবে, ভেতরের মানুষটি ততই বেশি ভয় পাবে এবং তোমাকে উৎপাত ভেবে পুলিশ ডাকবে বা আরও শক্তিশালী তালা লাগাবে। তাই বন্ধ দরজায় ধাক্কা দিয়ে নিজের হাত রক্তাক্ত না করে নিজের রাস্তার দিকে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সম্পদ কি? তোমার আত্মসম্মান। এই পৃথিবী তোমাকে ততটুকুই সম্মান দেবে যতটুকু তুমি নিজেকে দেবে। তাই যে তোমাকে রিজেক্ট করছে বা ইগনোর করছে, তার কাছে নিজেকে বিলিয়ে দিয়ে ভিক্ষুকের মতো ভালোবাসা খুঁজো না। মনে রেখো, ভালোবাসা আদায় করার বিষয় নয়, এটা অর্জন করার বিষয়। আর অর্জন করতে হলে আগে নিজেকে মূল্যবান বানাতে হয়। জীবনের এমন অনেক পরিস্থিতি আমাদের হাতের বাইরে থাকে, যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমাদের মন এই যে সত্যটা, এটা মেনে নিতে চায় না। আমরা যখন কোনো ছোট প্রাপ্তি বা কোনো মানুষের সামান্য গুরুত্ব পাওয়া নিয়ে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ি, তখন আমরা আসলে নিজেদের মানসিক অশান্তির পথ প্রশস্ত করি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন। তুমি যখন কারো কাছে একটু ভালো ব্যবহার পেয়ে ভাবো যে সব বদলে গেছে, তখন তোমার মস্তিষ্ক ডোপামিনের জোয়ারে ভেসে যায়। কিন্তু পরক্ষণেই যখন সেই মানুষটি আবার তোমাকে ইগনোর করে, তখন সেই ডোপামিন লেভেল এক ধাক্কায় নিচে নেমে যায়। একে বলা হয় ইমোশনাল ক্র্যাশ। সমাধান কি? কোনো ভালো খবরে অতিরিক্ত লাফিয়ে ওঠা বা কোনো খারাপ খবরে একদম ভেঙে পড়া, দুটোই ক্ষতিকর। নিজেকে শান্ত রাখতে হবে এবং যা হবার ছিল তাই হবে, এই মন্ত্রে বিশ্বাস করতে হবে তোমাকে। ধীরে ধীরে তোমার মানসিক স্থিতিশীলতা আসবে। এখানে যে কথাটা বললাম, যা হওয়ার তা হবেই, এই দর্শনের শক্তিটি তাহলে কি? অনেকে মনে করে এই কথাটি অলসদের জন্য, কিন্তু আসলে এটি অত্যন্ত শক্তিশালী একটি জীবন দর্শন। আমরা কেবল আমাদের কর্ম বা চেষ্টা নিয়ন্ত্রণ করতে পারি, ফলাফলকে নয়। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু তাকে বাধ্য করতে পারো না তোমাকে ভালোবাসার জন্য। যখন তুমি মেনে নাও যে আমি আমার সেরাটা দিয়েছি, এখন যা ঘটার তাই ঘটবে, তখন তোমার মন থেকে এক বিশাল বোঝার ভার নেমে যায়। তুমি আর ফলাফল নিয়ে দুশ্চিন্তা করে নিজের বর্তমান মুহূর্তটা নষ্ট করো না। জীবন কোনো ছকে বাঁধা অঙ্ক নয়। আজ যে তোমার বন্ধু, কাল সে শত্রু হতে পারে। আজ যে তোমাকে পাত্তা দিচ্ছে না, কাল হয়তো সেই তোমার গুরুত্ব বুঝবে। পরিস্থিতি সারা জীবন একরকম থাকে না। অতিরিক্ত এক্সাইটেড হওয়া মানে হচ্ছে তুমি বর্তমান পরিস্থিতিকে স্থায়ী মনে করছো, কিন্তু মনে রেখো, জয় এবং পরাজয় দুটোই ক্ষণস্থায়ী। অনেক সময় আমরা যা চাই তা পাই না, কারণ হয়তো আমাদের জন্য আরও বড় কোনো পরিকল্পনা অপেক্ষা করেছে। এই বিশ্বাসটুকু তোমাকে রাখতে হবে। অতিরিক্ত যদি তুমি আবেগ দেখাও, তার অনেক কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। যেমন, তুমি যখন কারো সামনে অতিরিক্ত উত্তেজনা বা ওভার এক্সাইটমেন্ট প্রকাশ করো, তখন তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। যারা তোমাকে গুরুত্ব দেয় না, তারা তোমার এই অতিরিক্ত উত্তেজনা দেখে বুঝে ফেলে যে তোমাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ। তারা তোমার আবেগ নিয়ে খেলা করার সুযোগ পায়। নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখা মানে হলো নিজের শক্তির চাবিকাঠি নিজের কাছে রাখা। তুমি যত বেশি শান্ত থাকবে, মানুষ তোমাকে তত বেশি রহস্যময় এবং মূল্যবান মনে করবে। কল্পনা করো, তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো। তুমি যদি প্রতিটা ঢেউ দেখে উত্তেজিত হয়ে লাফাতে থাকো, তবে সমুদ্রের বিশালতা তুমি উপভোগ করতে পারবে না। বড় ঢেউ আসবে, তোমাকে ভিজিয়ে দিয়ে চলে যাবে, এটিই স্বাভাবিক। তোমাকে হতে হবে সেই ধীর স্থির লাইট হাউসের মতো, যে ঝড়ের রাতেও শান্ত থাকে আর জোয়ারের সময়ও বিচলিত হয় না। লাইট হাউস জানে ঢেউ আসবে এবং যাবে, কিন্তু তার নিজের জায়গা অটল থাকাই তার সার্থকতা। নিজের মনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দিও না। কেউ একটু হাসলে তুমি অনেক খুশি হয়ে গেলে, আবার কেউ মুখ ঘুরিয়ে নিলে তুমি অন্ধকার দেখলে, এমনটা হতে দিও না। জীবন তোমাকে অনেক সারপ্রাইজ দেবে, ভালোও দেবে আবার খারাপও দেবে। সবটাকেই শান্ত মনে গ্রহণ করতে শেখো। মনে রেখো, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। জীবনের এই ঝড় ঝাপটাই তোমাকে শক্তিশালী করে তুলবে। আক্ষেপ আমাদের অতীতে আটকে রাখে, আর মেনে নেওয়া আমাদের ভবিষ্যতের দরজা খুলে দেয়। মেনে নেওয়া মানে হার মেনে নেওয়া নয়। অনেকে মনে করে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার মানেই হচ্ছে আমরা হেরে গেলাম, কিন্তু আসলে মেনে নেওয়া হলো একটি সচেতন সিদ্ধান্ত। কেন মেনে নেবে? তুমি যখন মেনে নাও যে হ্যাঁ, এই মানুষটির জীবনে আমার কোনো জায়গা নেই, তখন তুমি সেই মানুষটির সাথে যুদ্ধ করা বন্ধ করো। আর যখন যুদ্ধ বন্ধ হয়, তখন মনের ভেতরে শান্তি ফিরে আসে। মেনে নেওয়া তোমাকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেয়। তুমি আর অন্যের দয়ার উপরে নির্ভর করো না।
তুমি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও। আক্ষেপ হলো এমন একটি কারাগার যার চাবি তোমার নিজের কাছেই থাকে। কেন এমন হলো, আমি কেন তাকে অত গুরুত্ব দিলাম, সে কেন বুঝলো না, এই প্রশ্নগুলো তোমাকে তিলে তিলে শেষ করে দেয়। এর সমাধান কি? যখন তুমি বলবে যা হওয়ার ছিল তা হয়েছে এবং আমি সেটা মেনে নিয়েছি, তখন এই প্রশ্নগুলো মুখ থুবড়ে পড়ে যাবে। তুমি বুঝতে শেখো যে অতীতে যা ঘটেছে তা পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু বর্তমানকে সুন্দর করা তোমার হাতেই রয়েছে। আমাদের জীবনটা কেবল সাদা বা কেবল কালো হয় না, এটা ধূসর। মেঘ না চাইতেই যেমন বৃষ্টি আসে, তেমনই মাঝে মধ্যে খুব রোদও ওঠে। জীবন তোমাকে কখনো গোলাপ দেবে, কখনো আবার কাঁটাও দেবে। তুমি যখন গোলাপের সুবাস আর কাঁটার আঘাত দুটোকেই জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে পারবে, তখন কোনো কিছুই তোমাকে আর মানসিকভাবে বিধ্বস্ত করতে পারবে না। তুমি হয়ে উঠবে এক অজেয় সত্তা। জীবনটা একটা নদীর মতো। নদী যখন পাহাড় থেকে নামে তখন পথে অনেক পাথর আসে। নদী সেই পাথরের সাথে যুদ্ধ করে সময় নষ্ট করে না, সে পাথরটাকে পাশ কাটিয়ে বা তার ওপর দিয়ে বয়ে যায়। নদী জানে তার গন্তব্য হচ্ছে সাগর। পাথরের কাজ হলো বাধা দেওয়া, আর নদীর কাজ হলো বয়ে চলা। তুমিও ঠিক সেই নদীর মতো হও। বাধা আসবে, মানুষ তোমাকে অবহেলা করবে, সেগুলোকে পাথরের মতো মনে করে পাশ কাটিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো। সাগর তোমার জন্য অপেক্ষা করছে। মনস্তত্ত্ব বলে তুমি নিজেকে যতটা ভালোবাসবে, পৃথিবী তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে। আমরা ভাবি অন্য কেউ আমাদের ভালোবাসলে আমরা পূর্ণ হব, কিন্তু সত্যিটা হলো তুমি যদি ভেতর থেকে শূন্য হও, তবে বাইরের কোনো ভালোবাসা সেই শূন্যতা পূরণ করতে পারবে না। প্রতিদিন নিজের জন্য অন্তত 30 মিনিট সময় বের করো। সেটা হতে পারে বই পড়া, ব্যায়াম করা, স্রেফ একা কফি খাওয়া। নিজের সাথে সময় কাটানো শিখলে তোমার সঙ্গের জন্য তৃষ্ণার্ত থাকবে না। এখানে একটা কথাই বলবো, রিডাইরেক্টিং এনার্জি। তোমার যে শক্তি বা এনার্জি তুমি অন্যের পেছনে ব্যয় করছিলে, সেটাকে এখন নিজের কেরিয়ারে বা শখের পেছনে বিনিয়োগ করো। তুমি যখন নিজের কাজে সফল হবে, নিজের ব্যক্তিত্ব উন্নত করবে, তখন তোমাকে আর কারো পেছনে ঘুরতে হবে না। একে বলা হয় দ্য ল অফ অ্যাট্রাকশন। মানুষ সবসময় উজ্জ্বল বা সফল মানুষদের দিকে আকৃষ্ট হয়। তুমি যখন নিজেকে গড়ে তুলবে, তখন যারা তোমাকে অবহেলা করেছিল তারাই একদিন তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজবে, কিন্তু তখন হয়তো তোমার কাছে তাদের আর কোনো প্রয়োজন থাকবে না।